আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। পাপেল এডুকেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, তোমরা সকলেই ইতিমধ্যে অবগত আছো। কম্পিউটার চতুর্থ পর্বের আমাদের যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টটি আছে, এই সাবজেক্টের সুপার সাজেশন সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের এই চতুর্থ পর্বে কম্পিউটার টেকনোলজিতে যে সাবজেক্টগুলো জটিল রয়েছে, তার মধ্যে ডাটা স্ট্রাকচারটা হচ্ছে অন্যতম। আমাদের মূলত যদি বলা হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 2 ডাটা স্ট্রাকচার, তারপর হচ্ছে তোমাদের জাভা প্রোগ্রাম পরীক্ষাটাতে শেষ হয়ে গেছে। তো এই ৩টা সাবজেক্ট মূলত কিন্তু একটু বেশি পরিমাণে জটিল ছিল অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর তুলনায়। তো আমরা যেহেতু আমাদের নেক্সট পরীক্ষা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ তারিখ। তো আমরা আসলে এই সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব। সেই সাথে তোমরা যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী আছো, তোমরা কিন্তু ইতিমধ্যেই অনেক আগে থেকেই তোমাদের একটি সাজেশন আমরা দিয়ে রেখেছিলাম অ্যাপসে, এবং আমরা এই সেমিস্টারে কিন্তু ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টটারই একদম কমপ্লিট একটা সিলেবাস ভিত্তিক ক্লাস আমরা কিন্তু করেছি। তো আমি মনে করি তোমরা যদি সেই সুপার সাজেশনটা যদি কমপ্লিট করে থাকো এবং তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো করে থাকো, তাহলে কিন্তু আসলে এই সাবজেক্টটার পরীক্ষা খারাপ হওয়ার কথা না। এবং আমি মনে করি তোমাদের প্রিপারেশন ইতিমধ্যে এই সাবজেক্টের জন্য কমপ্লিট করে ফেলছো তোমরা। তারপরও আমরা হচ্ছে শেষ মুহূর্তে এসে যে সকল টপিকগুলোর উপর একটু বেশি গুরুত্ব সহকারে হচ্ছে আমরা একটু পড়াশোনা করব, সেই বিশেষ বিশেষ টপিকগুলো আমি একটু তোমাদেরকে দেখাবো, যেগুলা থেকে আমাদের এই সামনের পরীক্ষায়, অর্থাৎ আমাদের এই সাবজেক্টের যে পরীক্ষাটা, সেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে। তো সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমরা হচ্ছে ক্লাসে কে কোথা থেকে জয়েন করছো আমি একটু দেখি। এবং আমরা হচ্ছে আগের যে পরীক্ষাগুলো আমরা ইতিমধ্যে দিয়েছি, সেই পরীক্ষাগুলো আমরা কেমন দিয়েছিলাম সেগুলো একটু জানতে চাচ্ছি। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে, সেই পরীক্ষাগুলো কেমন হয়েছে সেগুলো একটু আমি জানতে চাচ্ছি। আমাদের সাথে আহসান হাবিব যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে রাফিউল ইসলাম রয়েছে। আমাদের সাথে রয়েছে নুরুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। অর্পা বিশ্বাস রয়েছে আমাদের সাথে। আমাদের সাথে শাহেদ রয়েছে। ওকে, তোমরা মোটামুটি সবাই জয়েন হচ্ছ ধীরে ধীরে। তো তোমরা জয়েন হও, এবং আমরা আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়বস্তু গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আমাদের বিশেষ করে রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। কেমন? কারণ আমরা জানি যে রচনামূলক প্রশ্ন অ্যান্সার করলে বা রচনামূলক প্রশ্নতেই হচ্ছে আমাদের যে পরীক্ষাটা হয়ে থাকে, সেই পরীক্ষার 50% মার্কটা ডিপেন্ড করে। এজন্য আমরা হচ্ছে রচনামূলক, বিশেষ করে হচ্ছে এই শেষ মুহূর্তে এসে একটু যদি ভালোভাবে পড়তে পারি এবং রচনামূলক যে ধরনের প্রশ্নগুলো আমাদের হবে সেগুলো যদি আমরা একটু দেখে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা অনেকটা সহজ হয়ে যায়। তারপর তোমরা রচনামূলক প্রশ্ন যখন পড়বা, একটা সাবজেক্টের রচনামূলক প্রশ্নগুলো যখন প্রিপারেশন নিবে, তো এই রচনামূলক প্রশ্নগুলা থেকে যে ধরনের টপিকে তোমরা হচ্ছে পড়াশোনা করবা, সেই ধরনের টপিক থেকে কিন্তু আমাদের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অনেক কিছুই কভার হয়ে যাবে। এই কারণেই আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকে বলি যে পরীক্ষার আগের রাতে বা আমাদের এই পরীক্ষার হলে যাওয়ার আগে আমরা হচ্ছে শুধুমাত্র বিশেষ করে এই রচনামূলকের গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে দেখে যাব। আর সারা সেমিস্টার জুড়ে এবং পরীক্ষার আগে থেকে আমরা যে বিষয়গুলো পড়াশোনা করে আসছি, সেগুলো তো আমরা আগে থেকেই পারি। এই কারণে আমরা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে আগে যে বিষয়গুলো দেখবো, সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু রচনামূলক প্রশ্ন। তো চলো আমরা হচ্ছে একটু দেখি। প্রথমত হচ্ছে আমরা সিরিয়ালি যাব, অধ্যায় ভিত্তিক ভাবে আমরা দেখব রচনামূলক টপিকগুলো। তারপর আমি তোমাদেরকে হচ্ছে একটু সাথে সাথে বলে দিব যে তোমরা কিভাবে এই রচনামূলক প্রশ্নগুলো হচ্ছে কি করবা, অ্যান্সার করবা। ঠিক আছে? তো তোমরা যারা আমার ক্লাস করো এবং তোমরা যারা আমার জুম ক্লাসে নিয়মিত ছিলে, এবং তোমরা যারা আমার এই গত যে লাইভ ক্লাসগুলোতেও থাকো সুপার সাজেশন ভিত্তিক, তারা জানো যে রচনামূলক প্রশ্নগুলো অ্যান্সার কিভাবে করতে হয়। রচনামূলক প্রশ্ন অ্যান্সার করার জন্য ৩টা টপিকে তোমাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ দেখো, তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এবং রচনামূলক প্রশ্ন থাকে। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা কি হয়? অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা হচ্ছে জ্ঞানমূলক টাইপের, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলা হচ্ছে কি একটু অনুধাবনমূলক টাইপের। ঠিক আছে? তারপর তোমাদের রচনামূলকটা আসে হচ্ছে সংক্ষিপ্ত, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং বর্ণনামূলক থেকে। এই ৩টা মিলিয়ে হচ্ছে তোমাকে কি করা লাগে? এই রচনামূলক প্রশ্নগুলা অ্যান্সার করা লাগে।
তো ধরো যেমন এখানে আমি যে প্রশ্নটা দেখাচ্ছি তোমাদেরকে, যে ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ উল্লেখ করো। এটা হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন যদি হয় যে ডাটা স্ট্রাকচারের প্রকারভেদগুলো উদাহরণ সহ উল্লেখ করো বা ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ বর্ণনা করো, এটা হচ্ছে ধরো আমাদের মূল প্রশ্ন। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? ওই যে বললাম, জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবনমূলক, তারপর হচ্ছে আমাদের বর্ণনামূলক। তো এখানে আমাদের যে টপিকে প্রশ্নটা আছে সেই টপিকের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কি হবে? অবশ্যই তার সংজ্ঞাটা হবে, তাই না? তো দেখো, ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ চাইছে, তাহলে আমি যেহেতু এটা রচনামূলক অ্যান্সার করতেছি, তাহলে আমাকে অবশ্যই এই ডাটা স্ট্রাকচারের সংজ্ঞাটা লিখতে হবে, অর্থাৎ ডাটা স্ট্রাকচার কি বা কাকে বলে এই প্রশ্নের অ্যান্সারটা আগে আমাকে দিতে হবে। তারপর এসে আমাকে ডাটা স্ট্রাকচার কত প্রকার ও কি কি এটা নাম উল্লেখ করতে হবে, এবং যেহেতু এটা রচনামূলক প্রশ্ন আমাকে সেহেতু অবশ্যই বর্ণনাটাও করতে হবে। এ কারণে প্রত্যেকটা ডাটা স্ট্রাকচারের যে প্রকারভেদ থাকবে সেই ডাটা স্ট্রাকচারের প্রকারভেদের সংজ্ঞা এবং ওই প্রকারভেদের মধ্যে যে আমাদের এখানে হচ্ছে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, তারপর দুই ভাগের মধ্যে আরো যে আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়েছে সেগুলার জন্য উদাহরণ সংজ্ঞা দিতে হবে। এইভাবেই হচ্ছে আমাদের কি করা লাগবে, প্রত্যেকটা রচনামূলক প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবং এইভাবে একটা রচনামূলক প্রশ্ন যখন তুমি অ্যান্সার করবা তখন কিন্তু একজন শিক্ষক, অর্থাৎ যে শিক্ষক তোমার খাতা দেখবেন, তিনি কিন্তু তোমাকে অবশ্যই সেই অ্যান্সারের জন্য ফুল মার্কস দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কেমন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের এই ডাটা স্ট্রাকচারের জন্য প্রথম যে রচনামূলক প্রশ্নটা শিখবো সেটা হচ্ছে কি ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ, ডাটা স্ট্রাকচারের প্রকারভেদের বর্ণনা। এটা আমরা হচ্ছে শিখবো। এখন এইটা থেকে কিন্তু আমাদের সরাসরি যে রচনামূলক প্রশ্ন, এটা তো আমাদের রচনামূলক প্রশ্নে আসার সম্ভাবনা আছে, তবে একটা বিষয় মনে রাখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের রচনামূলকে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সংক্ষিপ্ততে আসলে কি করতে হবে? সংক্ষিপ্ততে আসলে তুমি শুধুমাত্র ওই জাস্ট হচ্ছে তুমি ডাটা স্ট্রাকচারের এক লাইনের সংজ্ঞা এবং হচ্ছে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কি কি সেই বিষয়টা লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে না বা বর্ণনা করতে হবে না। আর অতি সংক্ষিপ্ত এর জন্য তুমি কি, তুমি যেহেতু রচনামূলকে শিখতেছো এবং এখানে সংজ্ঞাটা শিখলা, তো রচনামূলকে যদি আসে যে ডাটা স্ট্রাকচার কাকে বলে বা ডাটা স্ট্রাকচার বলতে কি বুঝো, সরি অতি সংক্ষিপ্ত আকারে, সেক্ষেত্রে জাস্ট ওই সংজ্ঞাটা লিখে দিবে। এই হচ্ছে কি তোমার এই প্রশ্নটা শেখার একটা সুবিধা। প্লাস এখানে যদি তোমাকে বলে যে এরে কাকে বলে বা এরে বলতে কি বুঝো, এটা কিন্তু যদি অতি সংক্ষিপ্ততে আসে, তো যেহেতু তুমি এটা রচনামূলকে শিখলা এবং এই রচনামূলকের জন্য হচ্ছে তোমাকে এরে, লিংক লিস্ট, স্ট্যাক কি প্রত্যেকটার তো ব্যাখ্যা তুমি শিখছো উদাহরণ সহ, তাহলে এই যে কোনো একটা যদি তোমাকে অতি সংক্ষিপ্ততে আসে তাহলে কিন্তু সেটা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে পারতে হবে। বিষয়টা বুঝতে পারছো আশা করি। ওকে, যদি কোনো প্রকার সমস্যা হয় অডিওতে বা ভিডিও দেখতে তাহলে সেটা কিন্তু অবশ্যই জানাবা। আমি ওকে, নাহি চৌধুরী 6 থেকে 9 পর্যন্ত রচনামূলক গুলো একটু করাবেন যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই সবগুলো করাবো, আমরা সব লাস্ট অধ্যায় পর্যন্ত করাবো। 6 9 69 সমস্যা নাই। আমরা হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত সকল রচনামূলক আমরা হচ্ছে 1 থেকে হচ্ছে তোমাদের 9টা চ্যাপ্টার, না 9টা চ্যাপ্টার পর্যন্তই দেখাবো। তাহলে প্রথমত আমরা কি ডাটা স্ট্রাকচারের প্রকারভেদটা নিয়ে হচ্ছে কি এই টপিকের হচ্ছে রচনামূলকের জন্য শিখবো। তারপর আসো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এটা বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে যে ফ্লো চার্টে ব্যবহৃত যে বিভিন্ন রকমের প্রতীকগুলা আছে, এই প্রতীকগুলা হচ্ছে তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো এখানে তোমাকে অবশ্যই প্রত্যেকটা প্রতীকের যে চিহ্নটা আছে সেটা অঙ্কন করতে হবে এবং সেটা নাম দিতে হবে এবং সেটা কি কাজে ব্যবহৃত হয় সেটা লিখতে হবে। তো এই প্রতীক সমূহ ব্যাখ্যা করার জন্য তোমাকে কি করা লাগবে, একটা ছক অঙ্কন করতে হবে, বা ছক যদি অঙ্কন না করো তাহলে তোমাকে অবশ্যই সেখানে 3টা পার্টে বা 3টা পয়েন্টে এটাকে কি করতে হবে, বর্ণনা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। কি কি? প্রথমত হচ্ছে সিম্বলটা, অর্থাৎ যে প্রতীকটা বা যে চিহ্নটা আছে সেই চিহ্নটা তোমাকে অঙ্কন করতে হবে। যেমন ধরো হচ্ছে এখানে একটা চিহ্ন আছে সেটা হচ্ছে কি ওভাল, এটা একটা ওভাল, আমরা হচ্ছে ইংরেজিতে ওভাল বলে থাকি চিহ্নটার নাম। ওকে, আচ্ছা, তো এই প্রতীকটা অঙ্কন করার পর তোমাকে এই প্রতীকের
যে এই প্রতীকটার হচ্ছে নাম, অর্থাৎ এই যে সিম্বলটা আছে এটা কি জন্য ব্যবহার, মানে হচ্ছে কি হিসেবে ব্যবহার করা হয় সেটা দিতে হবে। যেমন ধরো এটাকে হচ্ছে স্টার্ট করার জন্য ব্যবহার করা হয়। ফ্লোচার্টে এই সিম্বলটা হচ্ছে কি করে, একটা ফ্লোচার্ট শুরু করার জন্য এই চিহ্নটা ব্যবহার করে স্টার্ট, এবং লাস্ট শেষ করার জন্য, এন্ড করার জন্য ব্যবহৃত হয়। তোমরা এগুলো পড়ছো, তোমরা হচ্ছে পাইথন প্রোগ্রামিং যে সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টটা ছিল তোমাদের, সেখানে কিন্তু তোমরা এই যে ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন প্রতীক সমূহের যে কাজ এবং নাম এবং হচ্ছে প্রতীকের যে চিহ্নটা, সেটা কিন্তু তোমরা শিখে ফেলছো। ওই সেম জিনিসটাই, ঠিক আছে, এই সেম জিনিসটাই তোমাকে এখানে লিখতে হবে। একটা বিষয় মনে রাখবা যে যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ধরো জাভা, পাইথন, প্রোগ্রামিং ইন সি, ইলেকট্রিক্যালের ষষ্ঠ পর্বে আছে এইবার, তো যেখানেই হোক এই অ্যালগোরিদম, ফ্লোচার্ট এই দুইটা বিষয় সব প্রোগ্রামের জন্য সেম, সব প্রোগ্রামের জন্য সেম। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টকে বলা হয় প্রোগ্রামের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? প্রোগ্রামের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। তুমি একটা নির্দিষ্ট প্রোগ্রামের জন্য একটা অ্যালগোরিদম লিখো বা সেই অ্যালগোরিদম অনুযায়ী একটা ফ্লোচার্ট অঙ্কন করো, সেটা দেখে সেটা ফলো করে তুমি সেম পাইথনের প্রোগ্রাম তৈরি করতে পারবে, তারপর তুমি হচ্ছে জাভাতে প্রোগ্রাম তৈরি করতে পারবে, এবং প্রোগ্রামিং ইন সি তো মানে সি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে পারবে। ঠিক আছে, তো সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং ওই ইনস্ট্রাকশনের ভিত্তিতে তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখেছো বা জানো, সেটা ব্যবহার করে হচ্ছে তুমি কি করবা, ধাপে ধাপে ওই ফাংশনগুলো বা ওই ধাপগুলো অনুসরণ করে তুমি হচ্ছে সেই নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামটা তৈরি করবা। এ কারণে এটাকে বলা হয় হচ্ছে কি, এই প্রোগ্রাম সরি ফ্লোচার্ট এবং অ্যালগরিদম এই দুইটাকে বলা হয় হচ্ছে কি প্রোগ্রামের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা, তো এটা তোমরা দেখে নিবা, কারণ এটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে আসছো, একটু দেখলেই হচ্ছে তোমরা জিনিসটা পারবা। এটা যে আর এটা এমন কোনো কঠিন টপিকও না যে হচ্ছে খুবই একদম হচ্ছে মাথা আওলা ঝাওলা হয়ে যাবে এটা শিখতে গিয়ে, এরকম কোনো বিষয় না। ঠিক আছে, তো এটা খুব সহজেই তোমরা শিখতে পারবা। তো এটা দেখবা, এবং এটা সাধারণত তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে আরো কয়েকটা টপিক দেখব। তারপর আমরা হচ্ছে দেখব হচ্ছে যে n সংখ্যক ডাটা হতে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। ওকে, দেখো তোমাদের এখানে যে এই যে সাবজেক্টটা আছে, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে কি ডাটা স্ট্রাকচার, তারপর হচ্ছে তোমাদের যে অ্যালগরিদম আছে। ঠিক আছে, অ্যালগরিদম যে অধ্যায়টা, সেই অধ্যায়ের মধ্যে তোমাদের হচ্ছে ফ্লো চার্ট সম্পর্কে আলোচনা আছে। তোমরা জাভা পরীক্ষা এবার দিয়েছো, তাই না? জাভা পরীক্ষাটাতে দেখা গেছে যে তোমাদের একটা রচনামূলক আসছিল যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের জন্য যে প্রোগ্রামটা লেখা, সেই প্রোগ্রামের ফ্লোচার্ট এবং হচ্ছে তোমাদের অ্যালগরিদম, এটা সরি ফ্লোচার্টটা আসছিল, তাই না? তো দেখো এটা কিন্তু মূলত তোমাদের হচ্ছে আহ, যে জাভা প্রোগ্রামিং সাবজেক্টটা তোমরা পড়তেছো, এটা আসলে সিলেবাস বা কারিকুলাম যে পার্টগুলো আছে তোমাদের, সেটার মধ্যে কিন্তু ছিল না। এটা আসলে সিলেবাস বহির্ভূত একটা প্রশ্ন ছিল আমাদের। তবে আমাদের এই যে প্রোগ্রাম, আমি বললাম যে তোমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা হচ্ছে একটা প্রোগ্রামের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। তো তুমি পাইথন পড়ো বা জাভা পড়ো বা হচ্ছে তোমার যদি সি প্রোগ্রামিং সি সাবজেক্টটাও থাকতো, তো তুমি জাভা ১ বা ২ তারপর হচ্ছে পাইথন ১ বা ২ যেই সাবজেক্টের পরীক্ষায় দাও, এই যে তোমাকে যদি ওই যে প্রশ্নটা দিছে যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের জন্য যে প্রোগ্রামটা, সেটার ফ্লোচার্ট অঙ্কন করো, এটা যে দিছে এটা কিন্তু মূলত এটা আসলে তোমাদের কিন্তু সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয় না, কারণ অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা একটা প্রোগ্রামের জন্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এখন তোমরা যে বইগুলো ফলো করো, সেই বইটা হচ্ছে মূলত কি খুব সহজভাবে এবং হচ্ছে খুব কাটছাঁট করে কারচুপি করে হচ্ছে মূলত বইগুলা হচ্ছে তৈরি করে ফেলা হয়। এবং এখানে একটা ওই যেহেতু আমরা পাইথনের মধ্যে এই একটা জিনিস উল্লেখ ছিল, এবং তোমাদের সাবজেক্ট এটা সেকেন্ড সেমিস্টারে ছিল, তো ফোর্থ সেমিস্টারে জাভা প্রোগ্রামিং একটা আসছে, তো প্রোগ্রামিত, তো সেখানেও যে বিষয়টা থাকবে এটাকে কি করা হয় মূলত স্কিপ করে ফেলা হয়েছে, যেহেতু তোমরা দ্বিতীয় সেমিস্টারে শিখে আসছো একটা মানে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখতেছিলা তখন। এ কারণে এই পরবর্তী বইগুলোতে এই জিনিসগুলো থাকে না। এর মানে আসলে এটা না যে তোমাদের এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন। তো এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু আমি মাঝে মাঝে বলি যে তোমাদের প্রোগ্রাম রিলেটেড প্রশ্ন যে করা হয়, সেগুলা হচ্ছে কিন্তু যেকোনো ভাবে করতে পারে। তোমরা যে বইগুলা ফলো করো সেই বইয়ের মধ্যে যদি প্রশ্ন উত্তরটা নাও থাকে,
তাহলে কিন্তু দিতে পারে। আসলে তুমি সেখানে কিছু বলতে পারবা না যে এটা সিলেবাসের বাইরে প্রশ্ন করছে, বা প্রশ্নটা আমরা হচ্ছে পড়ি নাই, বা এই প্রশ্নটা অনুচিত হইছে দেওয়া। ঠিক আছে? এটা বলার কোনো সুযোগ নাই। কারণ তুমি প্রোগ্রাম শিখতেছো, প্রোগ্রাম রিলেটেড তোমাকে যেকোনো ধরনের প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? আচ্ছা। আর তুমি যে এটা পড়ো নাই, বিষয়টা কিন্তু এরকমও না। আর এই জিনিসটা তো তোমাদের সিলেবাসের মধ্যে আছেই, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। সাবজেক্টের নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। আর অ্যালগরিদমের সাথে ভাই হচ্ছে ফ্লো চার্ট একসাথে থাকবেই। তো এখানে তোমরা এই জিনিসটা পড়বা। তো n সংখ্যক ডাটা স্ট্রাকচার হতে, আচ্ছা এখানে শুধুমাত্র এটা না, তোমাদের হচ্ছে ৩টা সংখ্যার মাঝে বড় সংখ্যা কিংবা ছোট সংখ্যা নির্ণয় করার জন্য যে প্রোগ্রামটা, সেটার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। যে ওইটা, তারপর হচ্ছে তোমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, এটা ঠিক আছে? ওই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট তোমাদের যে সাজেশনটা দেওয়া হয়েছে, সেই সাজেশনটা একটু খেয়াল করে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট ভিত্তিক কয়েকটা প্রশ্নের হচ্ছে উত্তর সহ দেওয়া আছে, এবং কয়েকটা প্রশ্ন তোমরা হচ্ছে কি দেখে নিবা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট ভিত্তিক। একটা প্রশ্ন তোমাদের আসবে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট ভিত্তিক, একটা প্রশ্ন তোমাদের রচনামূলকের জন্য কিন্তু আসবে। প্রোগ্রাম আসবে না, ডাটা স্ট্রাকচারের মধ্যে আমাদের প্রোগ্রাম লিখতে বলবে না। যদি প্রোগ্রাম লিখতে বলে তাহলে সেটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন হবে। আর এইভাবে মানে এই যে সিলেবাস বহির্ভূত, তখন এই বিষয়টা হবে। তো এইটা আমাদের পরীক্ষায় আসবে না, প্রোগ্রাম আসবে না। আমাদের হচ্ছে ফ্লো চার্ট এবং অ্যালগরিদম ভিত্তিক একটা প্রশ্ন কিন্তু আমরা পাবো। তো অবশ্যই কিন্তু আমরা সেটা কি করব, শিখে নিব। ঠিক আছে? আচ্ছা। তারপর এখান থেকে দেখো, তুমি হচ্ছে এখানে সেম ভাবে যে উত্তরটা লেখা আছে অ্যালগরিদমের জন্য, যেমন প্রশ্নটা শুধুমাত্র n সংখ্যক ডাটা হতে বৃহত্তম সংখ্যা নির্ণয় হচ্ছে, এখানে কিন্তু n সংখ্যক বলছে। ঠিক আছে? আমরা সাধারণত হচ্ছে ৩টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কিংবা বড় সংখ্যা আমরা পড়ছিলাম। তো এখানে হচ্ছে n সংখ্যক সংখ্যা হতে। তো তোমরা সেম ভাবে এই প্রশ্নের জন্য সেম এখানে যে ৬টা স্টেপে যে তোমাদেরকে অ্যালগরিদমটা দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে ৬টা স্টেপ দেওয়া হয়েছে, সেই ৬টা স্টেপ যদি তুমি লেখো, এখানে যেভাবে অ্যান্সার লেখা আছে তুমি জাস্ট সেইভাবে অ্যান্সার লিখলে হচ্ছে ফুল মার্কটা কিন্তু পাবা রচনামূলকের জন্য। এবং এখানে দেখো, প্রথমত কিন্তু তুমি এই যে রচনামূলক প্রশ্নটা কিন্তু যে করা হয়েছে, তোমাকে বললো যে অ্যালগরিদম লিখো, এবং এই অ্যালগরিদম লিখলেই যে আমি জাস্ট এখান থেকে এই লাইনটা দিয়ে শুরু করে ৬টা স্টেপ লিখে দিলাম, এইটুকু লিখলে যে তুমি ফুল মার্কস পাবা রচনামূলকের জন্য, তা কিন্তু কখনোই না। তোমাকে ফুল মার্কস পাইতে হলে তোমাকে প্রথমত যে সমস্যাটা দেওয়া আছে, যে সমস্যার জন্য তোমাকে অ্যালগরিদম তৈরি করতে বলা হয়েছে, সেই সমস্যাটা বিশ্লেষণ করতে হবে, সেই সমস্যাটা উল্লেখ করতে হবে। তারপর তুমি অ্যালগরিদমটা কিভাবে লিখতে চাইতেছো বা কিভাবে লিখবে, সেটার একটা হচ্ছে লজিক তোমাকে উল্লেখ করতে হবে। তারপর তুমি না হচ্ছে কি করবা, এই স্টেপগুলা লিখবা। তারপর তোমার এই প্রশ্নের অ্যান্সারটা দেখে তোমার শিক্ষক তোমাকে ফুল মার্কস দিবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো আমরা পরবর্তী যে প্রশ্নের কথাটা বলবো। দেখো, তোমাদের সংযোজন বিয়োজন, মানে যে ডাটা স্ট্রাকচার যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, অ্যারে, তারপর হচ্ছে তোমাদের স্ট্যাক, কিউ, ট্রি, ঠিক আছে? তো এই যে কোনো একটা ডাটা স্ট্রাকচারে অ্যালগরিদম সংযোজন এবং বিয়োজন, এটা একটা প্রশ্ন আসবে তোমাদের। ঠিক আছে? একটা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ততে শুধুমাত্র সংযোজন কিংবা বিয়োজন। আরেকটা প্রশ্ন থাকবে তোমাদের রচনামূলকে সংযোজন ও বিয়োজন। ঠিক আছে? সংযোজন ও বিয়োজন। ধরো তোমাদের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসলো যে স্টেকে ডাটা, একটা নতুন ডাটা কিভাবে সংযোজন করা যায়, ইনসার্ট করা যায়, এটার জন্য একটা অ্যালগরিদম লেখো। আর তোমাদের সেই ক্ষেত্রে রচনামূলক প্রশ্ন হতে পারে যে অ্যারেতে কিভাবে ডাটা সংযোজন এবং বিয়োজন করা যায়, তার জন্য অ্যালগরিদম লেখো, এরকম। তো একটা ডাটা স্ট্রাকচারের জন্য হচ্ছে অ্যালগরিদম, অথবা মানে একটা ডাটা স্ট্রাকচারে ডাটা সংযোজন অথবা বিয়োজনের জন্য অ্যালগরিদম তোমাদের হচ্ছে সংক্ষিপ্ততে আসবে একটা, যেটা সংক্ষিপ্ততে আসবে যেই ডাটা স্ট্রাকচারের জন্য, সেটা কিন্তু আবার রচনামূলকে আসবে। রচনামূলকে অন্য আরেকটা ডাটা স্ট্রাকচারের জন্য সংযোজন ও বিয়োজনটা আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু অ্যালগরিদম রাখছি সংযোজন এবং বিয়োজনের, যেগুলা তোমরা একটু পড়বা, এবং এখান থেকে তোমরা হচ্ছে রচনামূলকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিষয় দুটা কমন পাবা। দেখো, প্রথমত যেটা রাখছি আমি গুরুত্বপূর্ণ হিসেবে, সেটা হচ্ছে লিনিয়ার অ্যারে। তো লিনিয়ার অ্যারেতে ডাটা কিভাবে সংযোগ করা যায়, নতুন একটা ডাটা কিভাবে সংযোগ করা যায়, সেটার জন্য অ্যালগরিদম এখানে লেখা হয়েছে। এখানে তোমরা খেয়াল করে দেখতে পারবা, আমি এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে এখানে একটা কি দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। তো তোমরা যদি পারো, আমি তোমাদেরকে জুম ক্লাসেও
এবং তোমাদের অ্যান্সারের মধ্যেও মেবি চিত্রটা দেওয়া আছে কিনা। তো এই যে দেখো, তোমরা চাইলে চিত্রটা স্কিপ করতে পারো, রচনামূলক তোমাদেরকে চিত্র লিখতে হবে না। বাট একজন যদি কি করে, এই যে এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করো, অর্থাৎ কোনো অ্যারের মাঝখানে নতুন ডাটা রাখতে হলে, নতুন ডাটা স্থাপন করতে হলে ওই অবস্থানের পরের সব ডাটাকে এক ঘর করে পিছিয়ে দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারটা যে ব্যাখ্যা করা হয়েছে, এই জিনিসটা হচ্ছে চিত্রের মাধ্যমে এখানে উত্থাপন করা হয়েছে। তুমি চাইলে চিত্রটা স্কিপ করতে পারো, তবে তুমি এই অ্যান্সারটাকে পূর্ণাঙ্গ করতে চাইলে এই যে লেখাটুকু আছে, সেই লেখাটুকু তুমি কি করবা? অবশ্যই কিন্তু পরীক্ষার খাতায় লিখবা। লেখার পর তুমি হচ্ছে অ্যালগরিদমটাতে আসবা। ঠিক আছে? অ্যালগরিদমটাতে আসবা। ওকে, তো এখানে দেখো আমি তোমাকে অ্যালগরিদম প্রত্যেকটা লাইন একটু হচ্ছে ছোট ছোট করে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এখানে খেয়াল করে তোমরা দেখবা যে তোমাদের অ্যালগরিদম গুলো কিন্তু খুবই সহজ ভাষায় আমি এখানে লিখে দিছি। ঠিক আছে? খুবই সহজ ভাষায় লিখে দিচ্ছি। অ্যালগরিদমের যে বৈশিষ্ট্য আছে না, একটা আদর্শ অ্যালগরিদমের বৈশিষ্ট্য, তো একটা আদর্শ অ্যালগরিদমের বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে প্রত্যেকটা স্টেপের ভাষা কি হইতে হবে? সহজবোধ্য হইতে হবে। প্রত্যেকটা স্টেপের ভাষা সহজবোধ্য হইতে হবে। এখন সহজবোধ্য করতে গিয়ে তুমি এমন ভাবে লিখে ফেললা যে জিনিসটা পূর্ণাঙ্গ হলো না, তা করা যাবে না। পূর্ণাঙ্গ হইতে হবে এবং সহজবোধ্য হইতে হবে। তো প্রথম যে স্টেপটা এখানে আছে সেট, এখানে হচ্ছে কি করা হয়েছে? এখানে একটা ভ্যালু সেট করা হয়েছে, যে ইজ ইকুয়াল টু n, একটা ভ্যালু সেট করা হয়েছে। তো তার আগে অবশ্যই এখান থেকে আমাদের যে অ্যালগরিদমটা আছে এটা ইনসারশন অ্যালগরিদম, এবং এখানে আমাদের যে ভেরিয়েবলস গুলা ব্যবহৃত হবে, যেমন হচ্ছে এলএ, আমাদের হচ্ছে লিনিয়ার এর জন্য হচ্ছে আমরা এলএ ভেরিয়েবলটা ইউজ করছি। তারপর হচ্ছে নতুন ডাটার নাম হিসেবে আমরা হচ্ছে n ভেরিয়েবলটা ইউজ করছি। তারপর এখানে আমাদের কে আছে এবং হচ্ছে আইটেম আছে, যেটা হচ্ছে আমাদের নতুন ডাটার নির্দিষ্ট ভ্যালুটাকে মিন করবে। ঠিক আছে? আচ্ছা দেখো, তো এখানে আমরা হচ্ছে প্রথমত j ইজ ইকুয়াল টু n এটা সেট করছি। তারপর 2 নাম্বার স্টেপে এসে কি করছি? আচ্ছা এখানে খেয়াল করো, তোমাদেরকে এই যে বিষয়গুলো আছে, প্রথম যে লাইনটা এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা এই যে বিষয়টা আছে, এই যে বিষয়টা এবং এখানে কমেন্টটা, ঠিক আছে? এখানে কমেন্টটা, এখানে কমেন্টটা হচ্ছে, কমেন্টগুলো তোমাদের লিখতে হবে। কারণ এই যে আমাদের প্রত্যেকটা স্টেপে যে নির্দিষ্ট কমেন্ট গুলো রয়েছে, এগুলা কিন্তু একটা মানে অ্যালগরিদমের যে কমপ্লেক্সিটিটা, সেটাকে কি করে বুঝতে সহযোগিতা করে। যেমন ধরো এখানে আমরা যে এল এ এন কে আইটেম এগুলা দিলাম, এগুলার ব্যাখ্যা দেখো। এল এ মানে হচ্ছে আমাদের যে অ্যারেটা আছে, যে অ্যারেতে আমরা ডাটা সংযোজন করতেছি সেটাকে মিন করতেছে, এবং এই যে এন আছে, এই এনটা হচ্ছে আমাদের অ্যারেতে অবস্থিত মোট ডাটার পরিমাণটাকে বোঝাইতেছে। অর্থাৎ আমরা যেই অ্যারেতে ডাটা সংযোজন করব, নতুন একটা ডাটা আমরা সংযোজন করব, সেই অ্যারেতে তো পূর্বে থেকে আমাদের কিছু ডাটা থাকতে পারে। তো সেটার সেটার সংখ্যাটা হচ্ছে আমাদের এই এন দ্বারা আমরা বোঝাচ্ছি। তারপর হচ্ছে কেটা হচ্ছে পজিশন। ঠিক আছে? অর্থাৎ আমরা ডাটাটাকে, নতুন যে ডাটাটা সংযোজন করতে যাচ্ছে, অর্থাৎ এখানে নতুন ডাটা বা কোনো ডাটা না, এটা হচ্ছে যে এলিমেন্টস গুলো রয়েছে আমাদের অ্যারেতে, সে প্রত্যেকটা এলিমেন্টস এর যে পজিশন গুলো আছে সেই পজিশন গুলোকে মিন করতেছে। অর্থাৎ ইন্ডেক্সিং যেটা আমরা বলে থাকি, সেই ইন্ডেক্সিংটাকে মিন করতেছে। এখন ইন্ডেক্সিং কেন? কারণ ডাটা লিনিয়ার এরেতে ধরো আমাদের এই যে এটা একটা এরে, চিন্তা করো এটা একটা এরে, এখানে আমাদের কি আছে 3 4 5, এখানে হচ্ছে আমাদের তিনটা ডাটা আছে। ঠিক আছে? আচ্ছা এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এখানে আমাদের কি কেটা হচ্ছে পজিশন। অর্থাৎ ধরো এখানে আমাদের কি একটা এরে আছে, যে এরেতে তিনটা ডাটা আছে। ওকে, তো এই যে তিনটা ডাটা, এই তিনটা ডাটা কোথায়, কোনটা কোথায় আছে, এটা যে আমাদের বোঝানোর জন্য যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের কি ইন্ডেক্সিং। ধরো এই যে ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে 0 থেকে, তো এটা হচ্ছে 0 1 2। তো এই যে দেখো, এই যে বিষয়টা আছে, এটাই হচ্ছে আমাদের কি ইন্ডেক্সিং, এবং এই কে দ্বারা আমরা এই ইন্ডেক্সিং বা এই পজিশনটাকে হচ্ছে বিন করতেছি। তারপর আইটেমটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ ধরো এখানে আমাদের যে ইন্ডেক্সিং 0 আছে, 0তে যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের এই 0 ইন্ডেক্সিং এর আইটেম বা ভ্যালু। তো এখন এই যে অ্যারেটা আছে, এখানে যদি আমরা নতুন একটা ডাটা সংযোজন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে ধরো হচ্ছে আমাদের এই যে অ্যারে যে ডাটা সংযুক্ত হয়, সেটা হচ্ছে সাধারণত আমাদের
এই যে যে আমরা যে ডাটাটা রাখবো সেই ডাটাটা মূলত আমাদের কোথায় আসবে, এই যে আমাদের সাধারণত হচ্ছে শুরুতে আসে, ধরো 5 একটা ডাটা আমরা এখানে রাখবো, তো 5 আসবে। তাহলে দেখো এই যে 5 কিন্তু সরাসরি মূলত নতুন ঘরটা কিন্তু এখানে তৈরি হবে না মূলত, ঠিক আছে। তো সেটা কি হবে, আমাদের এইখানে ধরো আমাদের এই যে 4টা ডাটা রাখার মতো একটা ঘর অবস্থান ছিল, এবং এখানে হচ্ছে আমাদের কি আছে, এই যে 5 এটাতে সরে আসবে, 4 এটাতে সরে আসবে, 3 এটাতে সরে এসে এটা আমাদের ফাঁকা হবে। তারপর হচ্ছে এখানে ডাটা কি হবে, যুক্ত হবে এরকম ভাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখো এটা হচ্ছে পজিশন, তারপর এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু তো আমরা বুঝলাম প্রত্যেকটা ডাটা যেটা। তারপর 2 নাম্বার স্টেপ, রিপিট স্টেপস 3 and 4 while j is greater than or equal to k। আচ্ছা, এই যে শর্তটা এখানে দেওয়া হয়েছে, শর্তে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত j এর মানটা k এর মানের থেকে বড় বা সমান না হইতেছে ততক্ষণ পর্যন্ত এই 3 নাম্বার স্টেপ এবং 4 নাম্বার স্টেপ কি হবে, রিপিট হবে। এখন কেন রিপিট হবে, বা কখন সমান হবে বা কখন বড় হবে, মানে কে থেকে j এর মানটা কখন সমান হবে, কে এর সমান হবে বা কে এর থেকে বড় হবে কখন। দেখো, এখন এটা আমি খুব সহজভাবে একটু বলে দিই। আমাদের ধরো এটা একটা হচ্ছে কি, এটা একটা লিনিয়ার অ্যারে, যে অ্যারেতে হচ্ছে সর্বোচ্চ 4টা ডাটা রাখা যাবে, 0 1 2 3, এটা হচ্ছে তাদের ইন্ডেক্সিং। তো এখানে সর্বোচ্চ কয়টা ডাটা রাখা যাবে, 4টা ডাটা রাখা যাবে, ওকে 4টা ডাটা রাখা যাবে। তো এখানে আমাদের এই যে কে এর ভ্যালুটা, এটা হচ্ছে কি পজিশন। তাহলে দেখো তো সর্বোচ্চ পজিশন কত পর্যন্ত হইতে পারে, সর্বোচ্চ 4টা ডাটা এখানে রাখা যাবে, তবে এর পজিশনটা, এর অবস্থানটা সর্বোচ্চ কত হইতে পারে, 0 1 2 3, 3 হইতে পারে এর সর্বোচ্চ পজিশনটা, 3 হইতে পারে এর সর্বোচ্চ পজিশনটা। তো এখানে আমাদের এই যে কেটা আছে সেটাই মূলত মিন করতেছে, এবং এখানে j is equal to n সিলেক্ট করা হয়েছে। n মানে হচ্ছে সর্বোচ্চ ডাটা, সর্বোচ্চ ডাটা, অর্থাৎ মানে সর্বমোট ডাটা, সর্বমোট ডাটা। তো ধরো এখানে আমাদের কি আছে, ধরো এখানে আমাদের হচ্ছে 1 2 3টা ডাটা আছে, তাহলে এখান থেকে আমাদের ধরো হচ্ছে এই 0 অবস্থান পর্যন্ত পূর্ণ আছে, 3টা ডাটা আছে। এখানে আমাদের কি n এর মানটা কিন্তু 3, ঠিক আছে, n এর মানটা কত, n এর মানটা 3, এবং এখান থেকে ইন্ডেক্সিং যেটা আছে সেটা কিন্তু আমাদের কত, 2, ইন্ডেক্সিংটা কত, 2। তো এটা আমাদের হচ্ছে যে ইকুয়েশনসটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি সাধারণত এরকম ভাবে আমরা সরাসরি ইউজ না করে আমরা হচ্ছে কে এইভাবে পজিশনটা না দিয়ে কিন্তু আমরা সাধারণত কি দেই, আমরা সাধারণত হচ্ছে এই যে n-1 এরকম ভাবে দিই, n-1 দিয়ে হচ্ছে বুঝাই, n-1 দিয়ে বোঝায়, ঠিক আছে। এখানে কে বলতে আমাদের এই পজিশনটাকে বোঝাইতেছে, অর্থাৎ যেহেতু আমাদের এখানে যে ডাটার পরিমাণটা আছে, ঠিক আছে। আচ্ছা, একটু একটু ক্লিয়ার করি তোমাদেরকে, এখানে হচ্ছে n-1 এবং হচ্ছে এখানে যে কেটা দিলাম এটা তোমাদেরকে একটু উল্টাপাল্টা লাগতে পারতেছে এখন। তো আসলে এই পরীক্ষার আগের হাতে আসে এই জিনিসটা হচ্ছে বোঝানোটা জটিলতার মধ্যে তোমাদেরকে আমি ফেলতে চাচ্ছি না, তারপরে একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরো এখানে আমি যে বললাম যে তোমাদের এখানে কয়টা আছে, এখানে হচ্ছে এই এর মধ্যে সর্বোচ্চ 4টা ডাটা কি করা যাবে, 4টা ডাটা হচ্ছে এখানে সর্বোচ্চ রাখা যাবে। তো এখন এই যে একটা বিষয় আছে যে আমরা ডাটা যে রাখবো, তাহলে এখান থেকে আমাদের ধরো এই যে ডাটাটাকে আমাদের নতুন নতুন ডাটাটা কি সরাসরি এখানে চলে আসবে কিনা, নতুন ডাটাটা কি সরাসরি এখানে চলে আসবে কিনা। তো সরাসরি কিন্তু এখানে চলে আসবে না, আমি কিন্তু শুরুতে বলছিলাম যে তোমাদের নতুন ডাটাটা যুক্ত হবে কোথায়, শুরুতে যুক্ত হবে, কোথায় যুক্ত হবে, শুরুতে যুক্ত হবে। তো এই কারণে আমাদের এই যে ব্যাপারটা আছে, তো এটা কি করবে, আগে আমাদের চেক করবে যে আসলে আমাদের ডাটাটা যে রাখার মতো স্থান আছে কিনা, জায়গা আছে কিনা, ভ্যালু মানে হচ্ছে আমরা যে নতুন একটা ডাটা রাখবো, সেই নতুন ডাটা রাখার জন্য আমাদের যে এরেটা আমরা ব্যবহার করতেছি সেই এরের মধ্যে কোনো জায়গা ফাঁকা রয়েছে কিনা, ঠিক আছে, কোনো জায়গা ফাঁকা রয়েছে কিনা। তো এখানে একটা জায়গা ফাঁকা আছে, তো সেটা আগে নির্ণয় করতে হবে, দেখতে হবে। তো এই কারণে আমাদের হচ্ছে একটা 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 রিপিট মানে একটা লুপ চালাইতে হবে, যে লুপ দ্বারা হচ্ছে আমরা এই ঘরগুলা খুঁজে খুঁজে দেখবো যে কোন ঘরের মধ্যে ভ্যালু নাই, আইটেম নাই। তো এটা এই যে ভ্যালু নাই বা আইটেম নাই, এটা কত মানে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে। তো এখানে আমাদের যে এখানে আমাদের কয়টা আইটেম রাখা যাবে, 1টা 2টা 3টা 4টা আইটেম রাখা যাবে। তাহলে এই 4টা আইটেম পর্যন্ত, অর্থাৎ n, এখানে হচ্ছে আমাদের কি n এর মানটা হচ্ছে 4। তো এখানে এই যে 4 পর্যন্ত
আমাদের মানে হচ্ছে সর্বোচ্চ ডাটা রাখা যাবে কয়টা, 4টা। তো এখানে আমাদের কি এটা হচ্ছে আমাদের কি যে ম্যাক্সিমাম যে ডাটাটা আছে সেটার যে সংখ্যা বা নাম্বার সেটা। এখানে আমাদের এই 4টা রাখার জন্য আমাদের যে ইন্ডেক্সিংটা সেটা হতে পারে কত, সর্বোচ্চ 3 পর্যন্ত। তাহলে এই সর্বোচ্চ 3 ইন্ডেক্সিং পর্যন্ত আমাদের এই লুপটা চালাইতে হবে এবং এই লুপটা চালাই আমরা হচ্ছে খুঁজে বের করতে পারবো যে আমাদের আইটেম রাখার জন্য কোনো ডাটা আছে কিনা। তো এই যে কেটা আছে, এই কেটা দ্বারা আমাদের হচ্ছে মূলত কি ওই সরাসরি ফাঁকা যে ইয়েটা আছে, সরি, ফাঁকা যে ইন্ডেক্সিংটা আছে যেখানে ভ্যালু নেই সেটাকে মিন করতেছে। আর তুমি যদি অর্থাৎ এটা সরাসরি হচ্ছে কি করতেছে, সরাসরি হচ্ছে 3 কে মিন করতেছে। তো এখানে যখনই আমাদের ইন্ডেক্সিং 3 এ চলে আসবে তারপরে হচ্ছে আর আমাদের এই লুপটা কি, এই লুপটা বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের শুরু হবে লুপটা 0 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত যেতে পারবে। আর n-1 দ্বারা কিন্তু সেম আমাদের কি ওই 3টাকে বোঝাচ্ছে। অর্থাৎ n, আমরা যদি এটাকে ম্যাক্সিমাম n এর ভ্যালু যদি আমরা 4 চিন্তা করি তাহলে n-1 অর্থাৎ আমাদের 4 থেকে হচ্ছে 1 বাদ দিলে হচ্ছে 3, এই জিনিসটা থাকতেছে। ওকে, তো এই ব্যাপারটাই হচ্ছে আমি মূলত বুঝাইতে চেষ্টা করলাম। তারপরে হচ্ছে তোমরা যারা একবারে হচ্ছে নতুন ভাবে শুনতেছো তাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয় না, আমি জানি। তো ক্লিয়ার না হলেও এখন হচ্ছে আসলে এরকম এতটা সময় দেওয়া পসিবল না। তো তোমরা যারা আমাদের হচ্ছে কোর্সটা নিয়েছো তারা একটু এই যে আমি এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে অ্যালগরিদম গুলো আছে এগুলোর জন্য যে ক্লাসগুলো কিন্তু আমি নিয়েছিলাম সেখানে কিন্তু আমি সহজভাবে এবং হচ্ছে বুঝাই দিয়েছিলাম। তো সেটা একটু দেখো, তোমরা হচ্ছে ডাবল স্পিড দিয়েও দেখো, সমস্যা নাই, তবে একটু দেখো। সেটা হচ্ছে তোমাদের মানে যদি বুঝতে না পারো, যদি মনে রাখতেও কঠিন হয়, তাহলে তুমি ওই অ্যালগরিদমের জন্য যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেগুলা একটু ডাবল স্পিড দিয়ে একটু হচ্ছে কষ্ট করে শোনো, তাহলে তোমার কাছে এই জিনিসগুলো মনে রাখা এবং হচ্ছে পরীক্ষায় যাতে ভুলে না যাও সেই ক্ষেত্রে সহযোগিতা হবে, সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে কি করা হয়েছে, এই যে আমাদের যে এরেটা আছে সেই এরের মধ্যে এখানে j+1 অর্থাৎ এখান থেকে যে আইটেমটা আমরা পাইলাম, অর্থাৎ যে সর্বশেষ আইটেম এখানে আমাদের ছিল, যে এখানে আমাদের কি ওই যে 1 2 3 পর্যন্ত একটা সংখ্যা ছিল, তারপর আমরা ঘর ফাঁকা পাইছিলাম। এরপর আমরা নতুন একটা ডাটা সংযোজন করতেছি, তাহলে আমাদের কি হবে, একটা নতুন আইটেম সংযোজিত হচ্ছে। তো এই কারণে আমাদের কি নতুন একটা স্থান আমাদের এখানে যেটা ফাঁকা ছিল, তো সেই ফাঁকা স্থানটাকে আমরা বুঝাইতেছি এটা দিয়ে। এবং এরপর আমরা হচ্ছে ডাটাকে হচ্ছে এক ঘর করে নিচে নামানো, অর্থাৎ এখন ডাটাগুলোকে আমরা কি করতেছি, ওই যে আমাদের ডাটা প্রত্যেকটা ডাটাকে এক ঘর করে সরিয়ে দিচ্ছে, বা আমরা হচ্ছে কি করতেছি, সরিয়ে দিতেছি যাতে করে প্রথম অবস্থানটা ফাঁকা হয়। তো প্রথম অবস্থানটা ফাঁকা হলে তারপর আমরা সেখানে একটা আইটেম যুক্ত করতে পারবো। তারপর আমাদের হচ্ছে ধরো এই যে পরবর্তী স্টেপে এসে এখানে হচ্ছে আমরা এই যে দেখো এই যে কে পজিশন, এখানে আমরা আবার ধরলাম কে পজিশনটা হচ্ছে কি, দেখো এই যে আমাদের এখানে 4টা ঘর ছিল, এখানে আমাদের কি ছিল 1 2 3 ডাটা ছিল। তো আমরা এখান থেকে যে বিষয়টা করলাম সেটা হচ্ছে কি এই ডাটাগুলোকে এক ঘর করে সরায় দিছি। তাহলে এখানে কি, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এই ঘরটা এখন, এই ঘরটা হচ্ছে এখন ফাঁকা। ঠিক আছে, এই ঘরটা হচ্ছে এখন ফাঁকা। এখন আমাদের নতুন যে আইটেমটা আমরা রাখবো সেই আইটেমটা হচ্ছে এখানে সংযোজন হবে। তো এই আইটেমটা আমরা হচ্ছে কি করব, এই আইটেমটার ভ্যালু সেট করব। তো এটা এই আইটেমটার ভ্যালু আমরা হচ্ছে কি এই যে আইটেম, তো এটা আমাদের অ্যালগরিদমের মধ্যে আইটেম থাকবে। তুমি এখানে ডাটা কি সংযুক্ত করবে না করবে সেটা হচ্ছে যারা যে প্রোগ্রাম করবে তোমার এই অ্যালগরিদমটা দেখে সে চিন্তা করবে, সে বুঝবে তার বিষয়টা। ঠিক আছে, তারপর 6 নাম্বার স্টেপে এসে কি হয়ে গেল দেখো তো, এখানে 6 নাম্বার স্টেপে এসে আমাদের যে মোট ডাটার সংখ্যাটা সেটা কিন্তু এখন বৃদ্ধি পাইলো। এখানে আমাদের সর্বোচ্চ ডাটা কতটা রাখা যাইতো, 4টা। সর্বোচ্চ ডাটা কত রাখা যাইতো, 4টা, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু যেটা। ঠিক আছে, ধরো হচ্ছে সরি ম্যাক্সিমাম ভ্যালু n ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ যে ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল সেটা 4টা। এবং এখানে আমাদের মূলত ডাটা কয়টা আছে, মূলত ডাটা আমাদের আছে হচ্ছে 3টা। এখন যখন আমরা কি করলাম, নতুন একটা ডাটা সংযোজন করলাম সেটা হচ্ছে n+1, অর্থাৎ নতুন আরেকটা ডাটা এখানে যুক্ত করা হয়েছে, ধরো হচ্ছে 4 সাপোজ। তাহলে এখান থেকে আমাদের সর্বোচ্চ ডাটা 4টা রাখা যাইতো, আমাদের 3টা রাখা ছিল, এখন আমরা নতুন একটা দিলাম, তাহলে সর্বোচ্চ 4টা রাখা যাইতো এবং 4টা আমরা এখানে রাখছি। তাহলে আমাদের এখান থেকে পূর্ণাঙ্গভাবে n এর মান এখন 4 হয়ে গেল এবং আমাদের এই এরেটা পূর্ণ হয়ে গেল। এর মধ্যে আর নতুন কোনো ডাটা সংযোজন করা যাবে না। ঠিক আছে, কিভাবে বোঝা যাবে যে যাবে না, তো এই যে আমরা যখন একটা পূর্ণাঙ্গ যে এর মধ্যে ডাটা যতগুলো ডাটা রাখা যাবে ততগুলো ডাটা যদি থাকে, তাহলে এই যে আমরা স্টেপসটা দিব, এই স্টেপটা যখন কি হবে, এই লুপটা যখন চলবে তখন এই লুপটা কোনো একটা ফাঁকা ঘর খুঁজে পাবে না। ঠিক আছে,
তো তারপর হচ্ছে সেখানে ফাঁকা ঘর খুঁজে না পেলে সেখানে কিন্তু মূলত কোনো ডাটা রাখা যাবে না বা সংযোগ করা যাবে না। তারপর আমাদের 7 নাম্বার স্টেপে এসে প্রোগ্রামটা অ্যালগরিদমটা কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এক্সিট বা রিটার্ন বা এন্ড, তুমি ৩টা যেকোনো শব্দ লিখতে পারো। ঠিক আছে? এবং এইভাবে হচ্ছে লিনিয়ার এতে ডাটা সংযোজন তোমরা ব্যবহার করতে পারো এই অ্যালগরিদমটা। ঠিক আছে? আচ্ছা। আর তোমাদেরকে যেটা বললাম, তোমরা যদি সম্ভব হয় তোমরা ওই যে ক্লাসটা রয়েছে সেটা একটু হচ্ছে রিভিশন করে নিবা, একটু দেখে নিবা, তাহলে সহজ হবে আরো। তারপর আসো স্ট্যাক অপারেশন। ওকে, আচ্ছা তোমাদেরকে আরেকটা আমি হচ্ছে প্রশ্নটা আছে যদিও মেবি, তারপর আমি হচ্ছে বলে দিই যে ডাটা স্ট্রাকচারে ডাটাগুলোকে ম্যানিপুলেট করার জন্য, হ্যাঁ, ডাটাগুলোকে ডাটা অপারেশনের যে বিভিন্ন অপারেশনস গুলো আছে সেই অপারেশনগুলোর বর্ণনা দাও। এই টাইপের একটা রচনামূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, অবশ্যই থাকবে। যে প্রশ্নটা হচ্ছে কি, ডাটা ডাটা ম্যানিপুলেট করার জন্য এভাবে লেখা থাকতে পারে, বা ডাটা অপারেশনের জন্য যে ফাংশনস বা যে অপারেশনস গুলো আছে সেগুলো হচ্ছে বর্ণনা করো। এটা এই একটা প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই থাকবে পরীক্ষায়। অবশ্যই পরীক্ষায় থাকবে। ডাটা ম্যানিপুলেট এই কথাটা, এই ওয়ার্ডটা দিয়ে হচ্ছে মূলত সাধারণত প্রশ্নটা থাকে। আচ্ছা আমরা দেখাবো, সমস্যা নাই। তো দেখো এরপর যে 5 নাম্বার টপিকে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে স্টেক অপারেশন। সেটা হচ্ছে কি, স্টেক অপারেশন থেকে আমাদের প্রশ্নটা আছে। জাভেদ আখতার আর হচ্ছে মুফতিটা নাম মনে নাই, একটা হচ্ছে হইতেছিল, ডিবেট হইতেছিল যে ডাজ গড এক্সিস্ট, মানে খোদা কি আসলে আছে কিনা, এরকম একটা ডিবেট হচ্ছে মানে হয়েছে, তোমরা জানো, দেখছো অবশ্যই। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যাচ্ছিল। তো সেইখানে জাভেদ আখতার প্রশ্ন করছিল যে হচ্ছে মানে আমাদের যে হোলি বুকটা আছে আল কোরআন, তো তার মধ্যে হচ্ছে ডায়নোসরের কথা উল্লেখ নাই কেন, এরকম একটা প্রশ্ন করছিল। তখন মুফতি সাহেব অ্যান্সার দিছিল যে আহ, কি, হ্যাঁ, যে জাভেদ সাহেব যে আমাকে বললেন যে হোলি বুক কোনো শুধুমাত্র আল কোরআন না, তিনি সবগুলো হোলি বুকের কথা বলছিল। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, সবগুলো যতগুলো ধর্ম এক্সিস্ট করে তাদের যে হোলি বুকটা আছে সেখানে ডাইনোসরের কথা কোনো হোলি বুকে উল্লেখ নাই কেন। তো তখন তিনি এটার অ্যান্সার দিছিল যে জাভেদ সাহেব জানতে চাইছে যে হোলি বুক গুলাতে ডাইনোসরের কথা উল্লেখ নাই কেন। দুঃখের বিষয়, আমি ম্যাথমেটিক্স বইয়ের মধ্যেও হচ্ছে কোনো ডাইনোসরের কথা উল্লেখ পাইনি। এখানে মূলত তিনি বুঝাইতে চাইছে যে যে বিষয়ের জন্য যে টপিক, সেটার মধ্যে সেই বিষয় সম্পর্কে আলোচনা থাকবে। আমি এইখানে ক্লাস নিচ্ছি তোমাদের ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, তুমি যদি এখানে এসে কমেন্ট করো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সাজেশন দেন, সেটা কি পাবে তুমি এখানে এসে? পাবে না। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর জন্য সময়সূচি দেওয়া আছে, রনি স্যার ক্লাস নেবে, তো সেই ক্লাসে গিয়ে হচ্ছে তোমাকে কমেন্টে করা লাগবে না, স্যার তোমাকে হচ্ছে নিজে থেকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সাজেশন দিবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর হচ্ছে স্টেক অপারেশন। স্টেক অপারেশন বলতে আমাদের যে স্টেক ডাটা স্ট্রাকচারটা আছে, এই স্টেক ডাটা স্ট্রাকচারের মধ্যে ডাটা সংযোজন এবং বিয়োজনের যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের জন্য আলাদা আলাদা নাম আছে। আমরা সাধারণত এতে ডাটা সংযোজনটাকে হচ্ছে ইনসার্ট বলে থাকি এবং বিয়োজনটাকে আমরা হচ্ছে ডিলিট বলে থাকি। তবে স্টেক ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা এই সংযোজনটাকে বলে থাকি হচ্ছে পুশ এবং বিয়োজনটাকে বলে থাকি হচ্ছে পপ। ঠিক আছে? এই কারণে আমাদের হচ্ছে এই যে পুশ এবং পপ দুইটা আলাদা আলাদা অপারেশন। তো এখানে দেখো আমাদের ইনসার্ট অপারেশন, আমাদের হচ্ছে ডিলিট অপারেশন, পুশ অপারেশন, পপ অপারেশন, এগুলা কিন্তু মূলত এই যে ইনসার্ট এবং পুশ কিন্তু একই বিষয়। তবে এইটা আলাদা আলাদা ডাটা স্ট্রাকচারে আলাদা আলাদা ভাবে নামকরণ বা আলাদা আলাদা ফাংশন হিসেবে আলাদা মানে এই ফাংশনটা আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। মূলত কাজ কিন্তু একটাই। এই জিনিসগুলো মনে রাখতে হবে। লিনিয়ারে তুমি ইনসার্টকে কি বলতেছো, স্টেকে তুমি ইনসার্টকে কি বলতেছো, কিউতে তুমি ইনসার্টকে কি বলতেছো, এবং বিয়োজন হচ্ছে ওই ডিলিশনটাকে কি বলতেছো, এগুলা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এগুলো মনে রাখলে তোমার যে প্রোগ্রামটা অর্থাৎ তোমাকে ওই যে পুশ এন্ড পপ এই বিষয়টা দিয়ে হচ্ছে তুমি যে ওই যে শুরু করার সময় যে ইন্ট্রোটা দিয়ে লিখতে হয়, আমি বললাম রচনামূলক কিংবা সংক্ষিপ্ত শুরুতে একটা হচ্ছে একটা হচ্ছে ছোট্ট ব্যাখ্যা বা সংজ্ঞা টাইপের দিতে হয়। তো এই বিষয়টা যখন তোমাকে বললো যে স্টেকে হচ্ছে ডাটা পুশ করার জন্য একটা অ্যালগরিদম লেখো, তো তখন তুমি ওই পুশ কথাটা দিয়ে দুটা লাইন বা একটা লাইন হচ্ছে লিখতে পারলা, এই জিনিসটা মনে রাখতে পারলে। ঠিক
ঠিক আছে, এবং এগুলো মনে রাখতে হবে এবং এগুলো লিখতে হবে। যদি তুমি একটা প্রশ্ন লিখে এবং সেই প্রশ্নের জন্য নির্ধারিত মার্ক যেটা আছে 3 মার্ক বা 2 মার্ক বা 4 মার্ক যেটা আছে সেটা তুমি যাতে সম্পূর্ণটাই নিতে পারো। ওকে, আচ্ছা। তো স্ট্যাকের মধ্যে হচ্ছে ডাটা সংযোজন এবং হচ্ছে বিয়োজন করার যে অ্যালগরিদমটা আছে এটা তোমরা দেখবা। তো আমি এখানে আর ব্যাখ্যায় গেলাম না, তোমরা এই দুইটা দেখে নিবা। তারপর আসো এরপর কি আছে, এরপর আছে হচ্ছে কিউ যে ডাটা স্ট্রাকচারটা আছে দেখো, তোমাদের অ্যারেতে হচ্ছে ডাটা সংযোজনের অ্যালগরিদমটা দেখানো হয়েছে। তারপর তোমাদের হচ্ছে স্ট্যাকের মধ্যে পুশ এন্ড পপ দুইটা ছিল। কিউ এর মধ্যে ডাটা স্ট্রাকচারের অপারেশন কি আছে, কিউ এর মধ্যে হচ্ছে আমাদের যে আমাদের কিউটা হচ্ছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা স্ট্রাকচার, যেটা থেকে আমরা হচ্ছে আমাদের পরীক্ষায় হচ্ছে প্রশ্ন অবশ্যই পাবো, যেখান থেকে আমাদের কি পরীক্ষায় প্রশ্ন অবশ্যই অবশ্যই আমরা পাবো। তো কি প্রশ্ন পাবো দেখো, কিউ এর মধ্যে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে ফিফো, ঠিক আছে, ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা কি একটা লাইন ভিত্তিক ডাটা, ঠিক আছে, এবং এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা লাইন ভিত্তিক ডাটা, এবং লাইনের শুরুর যে ডাটাটা সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট, এবং শেষের যে ডাটাটা সেটাকে বলা হচ্ছে রিয়ার, ফ্রন্ট এন্ড রিয়ার। ওকে, আচ্ছা। আর কিউ এর মধ্যে ডাটা সংযোজনের যে প্রক্রিয়াটা সেটা বা সংযোজনের যে অপারেশন সেটাকে বলা হচ্ছে এন কিউ, এন কিউ, ঠিক আছে, যে ই এনটা সংযুক্ত হয়ে তারপর হচ্ছে কিউ যেটা সেটা, এবং বিয়োজনের যে ব্যাপারটা সেটাতে হচ্ছে আমরা কি বলে থাকি ডি কিউ, সেটাকে বলে থাকি হচ্ছে ডি কিউ, ডি কিউ, এবং ওই যে এন এবং ডি। ওকে, আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড গুলোকে পজিটিভ এবং হচ্ছে মানে নেগেটিভ অর্থে রূপান্তর করতে চাইলে কিন্তু এই দুইটা প্রিফিক্স আমরা ব্যবহার করে থাকি। তো সেরকম কিউ এর পূর্বে আমরা হচ্ছে এন কিউ এবং ডি কিউ এর পূর্বে হচ্ছে আমরা ডি অর্থাৎ ডি কিউ, এভাবে আমরা তৈরি করে থাকি ওয়ার্ডটাকে। তো এখানে আমাদের সংযোজনের প্রক্রিয়াটা কিউতে ডাটা সংযোজনের প্রক্রিয়াকে হচ্ছে এন কিউ এবং বিয়োজনের প্রক্রিয়াটাকে আমরা হচ্ছে ডি কিউ বলে থাকি। তো এখানে দেখো আমরা একটা কিউ এর মধ্যে ডাটা সংযোজন করার জন্য কি করতে, আমরা সংযোজন করার জন্য কি করব, সংযোজন করার জন্য আমরা হচ্ছে এই যে রিয়ার অর্থাৎ আমাদের যে ব্যাক অর্থাৎ শেষের দিক থেকে আমাদের ডাটা সংযোজন হবে, এবং ডিকিউ করার সময় আমাদের হচ্ছে শুরু থেকে হচ্ছে ডাটা সংযোজন করা। আচ্ছা, এটা এটা এই বিষয়টাতে পরে আসো, আমরা আগে হচ্ছে এই যে ফিফো এর বিষয়টাতে আসি। ওকে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো কিউ হলো এমন একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেখানে হচ্ছে লিস্ট এবং এক প্রান্ত দিয়ে হচ্ছে ডাটা প্রবেশ করে, যেটাকে আমরা হচ্ছে শুরুর প্রান্ত মানে হচ্ছে যে হচ্ছে আমাদেরকে যে বললাম যে রিয়ার ব্যাক পার্ট যেটা, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা দিয়ে হচ্ছে প্রবেশ করে এবং অন্য প্রান্ত দিয়ে ডাটাটা হচ্ছে কি হয়ে যায়, বের হয়ে যায়। তো এই ব্যাপারটাকে হচ্ছে ফার্স্ট ইন বলা হয় এবং ফার্স্ট আউট বলা হয়। যেই ডাটাটা আসবে, যেমন ধরো এখান থেকে কি হলো, যেমন ধরো একটা হচ্ছে কি এটা এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, যেখানে হচ্ছে কি যেখানে হচ্ছে কি ধরো হচ্ছে একাধিক ব্যক্তি, এখানে 5 জন ব্যক্তি টিকিট হচ্ছে টিকিট কাউন্টারে দাঁড়াইছে টিকিট কাটার জন্য। ওকে, তাহলে এখানে যে প্রথম এই লাইনে বা এই যে এটাকে যদি আমরা একটা কিউ ডাটা স্ট্রাকচার বলি, লাইন ভিত্তিক ডাটা স্ট্রাকচার বলি, তাহলে এই লাইনের প্রথমে কে আছে, এখানে এই লাইনে প্রথমে কে আসছে, প্রথমে কে আসছে বলো তো, এই যে এখানে যে আছে সেই তো প্রথমে আসছে, তাই না, সেই তো প্রথমে আসছে, তারপর এ দ্বিতীয়তে আসছে, তৃতীয়তে, হ্যাঁ, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, এইভাবে তো মূলত আসছে। এখন নতুন কেউ যদি এই লাইনে আসতে চায় তাহলে অবশ্যই এটা হচ্ছে ফ্রন্ট, সামনের অংশটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে রিয়ার। ওকে, এখন এই লাইনে যদি নতুন কেউ এসে দাঁড়াইতে চায় তাহলে তাকে হচ্ছে রিয়ার পজিশন থেকে এসে দাঁড়াইতে হবে, অর্থাৎ লাইনের শেষের দিক থেকে দাঁড়াইতে প্রবেশ করতে হবে। আর কেউ যদি এই লাইন থেকে বের হইতে চায় তাহলে কি করতে হবে, তাহলে তাকে টিকিট কেটে লাইনে বের হওয়ার সুযোগ কে প্রথমে পাবে, যে লাইনে প্রথমে এসে দাঁড়াইছে সে প্রথমে টিকিট কেটে বের হয়ে যাবে, অর্থাৎ ফ্রন্ট থেকে আমাদের ডাটাটা বিয়োগ হবে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো স্যার আমি টিকিট কাউন্টারে দাঁড়াইলাম, আমি টিকিট কাটবো না, আমি লাইনের মাঝখান থেকে বের হয়ে গেলাম, ওইটা ভিন্ন বিষয়, এটা তো ওটা তো একটা বাহ্যিক উদাহরণ দিছি, কিন্তু আসলে আমাদের ডাটা স্ট্রাকচারের মধ্যে তো বিষয়টা ওইরকম না যে তুমি মন চাইলে বের হয়ে গেলা, তাই না, এটা তো হবে না। তো ওই বিষয়টা হচ্ছে এরকম, যে আগে আসবে সেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটা ব্যাপার আছে না, সেই ব্যাপার যে যে আগে আসবে সে আগে পাবে, এবং যে লাইনে আগে দাঁড়াচ্ছে সে আগে টিকিট পাবে এবং সেই হচ্ছে কি আগে বের হয়ে যেতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউটের নিয়ম, ফার্স্ট ইন ফার্স্ট আউটের নিয়ম। আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে লিফো, লিফোটা হচ্ছে লিফোটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যে পরে আসবে মানে হচ্ছে যে সবার পরে যুক্ত হবে, যদি আমরা বের করতে চাই তাহলে তাকে হচ্ছে সবার আগে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্যাকের নিয়ম।
আমরা যে স্ট্যাক ডাটা স্ট্রাকচার দেখলাম না, সেটা স্ট্যাকটা হচ্ছে মূলত এরকম স্তূপ আকারে, অর্থাৎ ধরো এটা একটা বক্স, এই বক্সের মধ্যে আমরা কিছু রাখতেছি, তো এটা আমরা রাখলাম, তারপর এটা রাখলাম, তারপর এটা রাখলাম, তারপর এটা রাখলাম, এই বক্সের মধ্যে আমরা এইভাবে রাখলাম। তো এটা আমরা যেটা প্রথমে রাখছি কোনটা, সেটা নিচে পড়ে গেছে একদম, ঠিক আছে, আর শেষ যেটা আছে সেটা উপরে আছে। এখন যদি তুমি এই বক্স থেকে এই আইটেমগুলোকে সরাইতে চাও, তাহলে তুমি সবার শেষে যে আইটেমটা রাখছো সেটাকে আগে সরাইতে হয়, সবার শেষে যেটা লাস্ট ইন করছো, আউট করতে হলে ফার্স্ট সেটাকে আউট করতে হয়। এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি লিফো। তো লিফো বলতে কি বুঝো, ফিফো বলতে কি বুঝো, লিফো এবং ফিফো এর মাঝে পার্থক্য লেখো। এই প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত যে কোনো জায়গায় পাবা, লিফো এবং ফিফো সম্পর্কিত প্রশ্ন। ওকে, আচ্ছা এটা দেখবা। আর এখানে আসো, আর হচ্ছে আমাদের এই যে কিউতে ডাটা কিউ, এখানে যে আমাদের এনকিউ ডিকিউ এর ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম, এনকিউ কি ডিকিউটা কি, আর এখানে ফিফোর বিষয়টা আমি ব্যাখ্যা করলাম, সাথে আমি লিফোটাকেও ব্যাখ্যা করে দিলাম। এখন তোমরা হচ্ছে কিউতে ডাটা সংযোজন এবং বিয়োজনটা অবশ্যই কি, এই অ্যালগরিদম দুটো হচ্ছে কি অবশ্যই অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের নিজেদের পড়ার জন্য। তারপর তোমাদের কাছে যারা হচ্ছে আমাদের কোর্সটাতে আসো, তাদেরকে আমি যে ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসের মধ্যে যে লেকচার শিটগুলো দিয়ে আমি পড়াচ্ছিলাম, সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আছে, তোমরা সেখানে হচ্ছে পজ করে দেখতে পারো। ওকে, আচ্ছা, তো এখানে আছে, তো এখানে খুব সুন্দরভাবে চিত্র দিয়ে তোমাদেরকে হচ্ছে ব্যাখ্যাগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমাদের লিঙ্ক লিস্টে চলে আসছে আর কি। তো এই যে আমাদের যে এখানে চিত্রটা ছিল সেটা, ওকে। তারপরে এখানে আমাদের যে আরো এর আগে যে আরো যে বিষয়গুলো ছিল সেগুলো, ওকে। আচ্ছা, এরপর আসো আমরা দেখবো হচ্ছে কি লিঙ্ক লিস্ট। ওকে, লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচার। ওকে, তো এখন এই যে লিঙ্ক লিস্টের যে মেমরি উপস্থাপন, ওকে, তো আমরা লিঙ্ক লিস্টটাকে কিভাবে আমাদের মানে লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচারটাকে মেমোরিতে উপস্থাপন করার যে পদ্ধতিটা, সেটা বর্ণনা করো। আমাদের প্রশ্নটা হচ্ছে এটা, যে লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচারটাকে মেমোরিতে উপস্থাপন করার পদ্ধতিটা ব্যাখ্যা করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখান থেকে তোমরা এই প্রশ্নটার উত্তর দেখে নিবা, তোমাদের বইগুলোতেও সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, আমি দেখেছিলাম। তো এরপরে তোমাদের হচ্ছে যে সাজেশনটা আমরা প্রোভাইড করেছি, তো সেই সাজেশনটার মধ্যেও অ্যান্সার দেওয়া আছে, সেটা তোমরা ফলো করতে পারো, সেখানে হচ্ছে দেখে নিতে পারো, এবং আমি তোমাদেরকে ক্লাসগুলোতে কিন্তু দেখাইছিলাম। ওকে, আচ্ছা, আর এরপর তোমাদের হচ্ছে বাইনারি সার্চ। দেখো, তোমাদের বাইনারি সার্চ, তারপর হচ্ছে বাবল সর্ট, ঠিক আছে। তো তোমার এরকম আরো কয়েকটা ব্যাপার আছে যেগুলো আছে তোমাদের মাস্ট, মানে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ চাইতে আরো কিভাবে বলা যায় সেই রকম। তো বাইনারি সার্চের যে অ্যালগরিদমটা আছে, বাইনারি সার্চ পদ্ধতির যে অ্যালগরিদমটা আছে, বাইনারি সার্চের যে ব্যাখ্যাটা আছে, সেটা তোমাদেরকে অবশ্যই শিখতে হবে, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা আসলে তোমাকে অবশ্যই প্রথমত কি করতে হবে, যে বাইনারি সার্চ কি, বাইনারি সার্চ হচ্ছে কেন ব্যবহার করা হয়, এই বিষয়বস্তুগুলো আগে ব্যাখ্যা করতে হবে। তারপর তোমার হচ্ছে বাইনারি সার্চের অ্যালগরিদম লিখতে হবে। কারণ তোমার যদি যখন প্রশ্ন হবে যে বাইনারি সার্চের অ্যালগরিদম লেখো, সরাসরি কিন্তু এইভাবে হবে না, যে বাইনারি সার্চের জন্য যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটা লিখো, এরকম না। তোমাকে প্রশ্ন হবে রচনামূলকে আসলে, যে বাইনারি সার্চের অ্যালগরিদম, বাইনারি সার্চ বাইনারি সার্চ পদ্ধতি ব্যাখ্যা করো, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন হবে। বা প্রশ্ন হবে যে অ্যালগরিদম উল্লেখপূর্বক বাইনারি সার্চের পদ্ধতি ব্যাখ্যা করো, এরকম ভাবে প্রশ্ন হবে। অর্থাৎ প্রশ্ন যাই থাকুক, তোমাদের যদি রচনামূলকে বলে যে বাইনারি সার্চের অ্যালগরিদম পদ্ধতিটা লেখো, এটা যদি হয়, তোমাদেরকে ওই সেরকম ভাবে অ্যান্সার করতে হবে, বাইনারি পদ্ধতিটা কি, বাইনারি পদ্ধতিটা কি, বাইনারি সার্চ পদ্ধতিটা কি, বাইনারি সার্চ পদ্ধতি কেন ব্যবহার করা হয়, তারপর হচ্ছে তোমাকে এই যে ছোট অ্যালগরিদমটা হবে, সেই ছোট অ্যালগরিদমটা লিখতে হবে। তা না হলে কিন্তু তুমি অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারের জন্য ফুল মার্কস পাবা না, ঠিক আছে। এরপর আসো আমাদের যে বাবল শর্ট, এই যে দেখো তোমাদের বাবল শর্টের কথা আমি বলছিলাম, তো বাবল শর্ট অ্যালগরিদমটা আছে। তো এই বাবল শর্ট টেকনিক, ঠিক আছে, বাবল শর্ট টেকনিকটা তোমরা অবশ্যই শিখবা, এবং এই প্রশ্নটা তোমাদের আসবেই, এই প্রশ্নটা তোমাদের কি পরীক্ষায় আসবেই, বাবল শর্ট টেকনিক। বাবল শর্ট টেকনিকটা তোমরা কি করবা, অবশ্যই অবশ্যই দেখে নিবা। তো এখানে দেখো কৌশলগুলো দেওয়া আছে, তোমরা কৌশলগুলো এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি ব্যাখ্যায় গেলাম না এখন। ব্যাখ্যায় গেলে হচ্ছে আমি হয়তো কিছু জটিল জটিল উদাহরণ দিয়ে দিতে পারি, তাহলে সেটা তোমাদের হচ্ছে এই পরীক্ষার একদিন আগে এসে তোমাদের হচ্ছে যে আহ, একটা ওলটপালট লেগে যাবে। তুমি একভাবে পড়ছো, আমি এখানে তোমাকে হয়তো বোঝানোর সময় একটু অন্যরকম কিছু উদাহরণ দিয়ে বোঝাইতে যাব,
সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা পেজ লেগে যাবে। তো এই পেজটা আমি চাইতেছি না। তোমরা এই টপিকটা দেখো এবং যে যেভাবে পড়ে আসছো সেভাবে হচ্ছে ফলো করো। আর যদি তুমি পড়ে না থাকো তাহলে আমাদের শিক্ষার্থী যারা আছে তোমাদের যে সুপার শাসন তোমরা পাইছো সেই সুপার শাসনটা থেকে ফলো করো, তোমাদের বই থেকে ফলো করো। এবং তোমরা যারা আমাদের কোর্সে নাই, আমি জানি যারা আমাদের কোর্সে নাই তারাও বিভিন্নভাবে সুপার শাসনটা কালেক্ট করোই। ঠিক আছে? তো তোমাদের জন্য তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে পারো নাই বা আমাদের সুপার সাজেশনটাও শেষ মুহূর্তে এসে নিতে পারো নাই এবং তারপরও বিভিন্ন উপায়ে তোমরা হচ্ছে এই যে সাজেশন গুলো হচ্ছে কালেক্ট করতেছো, কালেক্ট করে পড়াশোনা করতেছো, এর মানে হচ্ছে অবশ্যই আমাদের সুপার সাজেশনের প্রতি তোমার একটা ভরসা, তোমার একটা ডেডিকেশন আছে। তো এই যে ভরসা এবং ডেডিকেশন যদি থাকেই তাহলে এই যে অসৎ উপায়টা এটা তো দরকার নাই। তুমি সেমিস্টারের শুরু থেকেই আমাদের সাথে যুক্ত হও, আমাদের সাথে হচ্ছে পড়াশোনা করো। তারপর পরীক্ষার শেষে গিয়ে তোমাদেরকে যে সাজেশনগুলো আমরা দিই, আমরা কিন্তু মূলত তোমাদের শুরু থেকে সাজেশন ভিত্তিক পড়াশোনাগুলো কিন্তু আমরা করাবো। সাজেশন ভিত্তিক বলতে আমরা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা সিলেবাস কভার করে এবং যে যখন যেটা পড়ানো হবে তখন কিন্তু সেটা আমাদের ওই যে কোনটা আমাদের সেমিস্টার ফাইনালে আসতে পারে বা কোনটা আমাদের মিড টার্মে আসতে পারে এই ধরনের বিশেষ বিশেষ টপিকগুলো কিন্তু তোমাদেরকে একটু আলাদাভাবে হচ্ছে বোল্ড বা আলাদাভাবে হচ্ছে গুরুত্ব দিয়ে হচ্ছে তোমাদেরকে ক্লাস করানো হয়। এটা একটা হয়ে যাবে। আর তোমাদের সাজেশন তো কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তো সাজেশন গুলো তোমরা সেমিস্টারের শুরু থেকে সেখানে পাচ্ছ। সেটা দেখে দেখে নিজেরাও একটা গাইডলাইন তৈরি করে পড়াশোনা করতে পারো সেমিস্টারের শুরু থেকে। প্লাস এই যে পরীক্ষা শেষে যে পিডিএফটা তুমি কালেক্ট করতেছো সেই পিডিএফটা তো তুমি পরীক্ষার সময় পাবে। প্লাস হচ্ছে ওই পিডিএফ এর উপর কিন্তু বিশেষ বিশেষ আপডেট আসে। এমনও হয় আমাদের পাপেল এডুকেটরের শিক্ষার্থীরা জানে, যারা কোর্সে আমাদের আছে, যারা আমাদের শিক্ষার্থী আছে তারা কিন্তু জানে যে আমরা অনেক সময় দেখা যায় পরীক্ষার আগের রাতে হচ্ছে ওই সুপার সেশনটাকে হচ্ছে বিভিন্ন প্রশ্ন দিয়ে হচ্ছে আপডেট করি। বিভিন্ন প্রশ্ন বলতে ওই সুপার সেশন থাকে, তবে ওখানে আমরা কিছু কিছু শিওর প্রশ্ন কিন্তু আমরা বলে দেওয়ার চেষ্টা করি, যেগুলো শিক্ষার্থীরা হচ্ছে সকালবেলা বা দুপুরে পরীক্ষায় গেলে হচ্ছে সেগুলা কমন পায়। তো এই ধরনের বিষয়বস্তু পাইতে হলে আমাদের কোর্সটাতে যুক্ত হও। আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে নক করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটাতে কল বা মেসেজ করার মাধ্যমে কিন্তু তোমরা পরবর্তী সেমিস্টারে কোর্সে ভর্তি হতে পারো, অর্থাৎ পঞ্চম বর্ষে কোর্সে ভর্তি হতে পারো। পঞ্চম বর্ষে কোর্সটাতে ভর্তি হলে তুমি কি কি পাচ্ছ এখানে দেখো। আজকের জন্য আমার ক্লাসটা শেষ হওয়ার পর থেকে যারা ভর্তি হবা আজকে রাতের মধ্যে তাদেরকে জন্য একটা বিশেষ সুযোগ হচ্ছে, কোর্স ফিটা হবে 1500 না 1450 টাকা। এবং এখানে তোমার বাকি যে এক্সাম গুলো রয়েছে, বাকি এক্সাম বলতে আর তো দুইটা এক্সাম আছে, কি আছে নাকি তিনটা এক্সাম আছে। তো ওই এক্সাম দুইটার সুপার শাসন তুমি ফ্রি পাইতেছো। ঠিক আছে? এখানে তুমি এখানে কি পাইতেছো, পঞ্চম পর্ব তুমি তো যুক্ত হইলা, তারপর এখান থেকে তুমি চতুর্থ পর্বে যে সাবজেক্টগুলো বাকি আছে সেগুলো পাবা। প্লাস দেখো একটা ডিপ্লোমা ডাইজেস্ট একটা বুক আমরা হচ্ছে দিব শিক্ষার্থীদেরকে সেমিস্টার শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে। তো সেই বইটা শুধুমাত্র হচ্ছে কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য দেওয়ার কথা। তারপরও তোমরা আজকে রাতের মধ্যে যারা এই ভিডিওটা দেখে তোমরা কোর্স নেক্সট কোর্স সেমিস্টারে কোর্সটাতে এনরোলমেন্ট করার জন্য যোগাযোগ করবা বা এনরোলমেন্ট করে নিবা, তাদেরকে আমরা হচ্ছে সেখান থেকে একটা নির্দিষ্ট সংখ্যা না, তোমরা আজকে রাতের মধ্যে কম্পিউটার পঞ্চম পর্বের জন্য যারা কোর্স এনরোলমেন্ট করবা তাদের সবার জন্য সবাইকে হচ্ছে এই বইটা পাওয়ার জন্য এলিজিবল করা হবে এবং তোমরা হচ্ছে এই বইটা পাবা সাথে। ঠিক আছে? তো তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমাদের 3 এই নাম্বারটাতে কন্টাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে সরাসরি কল করা যেতে পারে অথবা মেসেজ করা যেতে পারে অথবা আমাদের পেজে তুমি এসএমএস করতে পারো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের বিজ্ঞাপন হয়ে গেছে। তাহলে এরপরে আসি আমরা আমাদের গুরুত্বপূর্ণ আর কি টপিকস। এরপর হচ্ছে কুইক সর্ট। দেখো তোমাদের এই যে শর্ট বাইনারি সার্চ, ঠিক আছে, তারপর হচ্ছে বাবল সর্ট, কুইক সর্ট, বাইনারি সার্চ, এই তিনটা টপিক খুবই ইম্পর্টেন্ট। তো এই বিষয় তিনটা তোমরা দেখে নেবা। ওকে, কুইক সর্টের যে মেইন ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে একটা ওই যে ইংরেজদের শাসনের জন্য যে মূল মোটোটা ছিল যে ডিভাইড এন্ড কনকোয়ার। তো এরকম একটা ব্যাপার আছে আমাদের। তো এই কুইক শর্টের জন্য যে ডিভাইড এন্ড রুলস বা ডিভাইড এন্ড কনকোয়ার এরকম একটা বিষয় আমাদের কুইক শর্টের মধ্যে একটা নিয়ম আছে। তো এইভাবে হচ্ছে তোমরা পড়াশোনা করবা, তাহলে হচ্ছে তোমাদের কি জিনিসগুলা মনে থাকবে। একটা টপিককে তুমি তোমার প্রচলিত বা যে রিসেন্ট টপিকগুলো আছে যেটার সাথে সম্পর্ক করা যায় সেটার সাথে সম্পর্ক করে করে হচ্ছে একটা জিনিস শিখলে সেই জিনিসগুলো হচ্ছে কি বেশি মনে থাকে।
আর আমি তোমাদের চেষ্টা করি যে ক্লাসগুলো জুমে হয়ে থাকে, নেক্সট সেমিস্টার থেকে যেগুলো নিব আর কি, সেখানে কিন্তু এভাবে পড়ানোর চেষ্টা করা হয় বা এভাবে পড়ানো হয় যাতে করে তোমরা খুব সহজে জিনিসগুলো মনে রাখতে পারো। এরপর আর কি দেখবা বলো? এখান থেকে তোমরা হচ্ছে দেখো এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা দেখবা, আমি তোমাদেরকে কিছু কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো বা হচ্ছে ভাগ করে নিতে পারো, যেভাবে পারো আমি একটু বলে দিব, ঠিক আছে? আমি একটু বলে দিই, তোমরা একটু মার্ক করে নাও। সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত হচ্ছে সংক্ষিপ্ত রচনামূলক কোন কোন টপিক গুলা থেকে তোমরা হচ্ছে পড়বা, ঠিক আছে? সবাই একটু রেডি হও। আচ্ছা, আমি একটু তোমাদেরকে জিনিসগুলা বলে দিয়েছি, ঠিক আছে? তোমরা একটু মার্ক করে নিবা। কোথায় থেকে বলে দিব তা তো মনে হয় তোমরা আন্দাজি করতে পারতেছো। আমি সাজেশন থেকে তোমাদেরকে কিছু বিষয় বলে দিই, সরাসরি সাজেশন থেকে, ঠিক আছে? যে জিনিসগুলো দেখালাম সেগুলো তো সাজেশন থেকে দেখাইছি। এই যে সাজেশনটা দেখছো, এটা থেকে আমি দেখানোর চেষ্টা করব। দেখাবো বলতে আমি একটু বলে দিব আর কি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা, আমি একটু বলে দিচ্ছি, তোমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত হিসেবে তোমরা হচ্ছে কি সংজ্ঞার জন্য শিখবা হচ্ছে ডাটা, ঠিক আছে? ডাটা সংজ্ঞা সংজ্ঞা হিসেবে হচ্ছে ডাটা, তারপর হচ্ছে ইনফরমেশন, ডাটা ইনফরমেশন তোমাদের হচ্ছে তারপর হচ্ছে এখান থেকে স্ট্রিং, ডাটা ইনফরমেশন স্ট্রিং, তারপর হচ্ছে লজিক্যাল ডাটা, লজিক্যাল ডাটা, এই টপিক গুলো থেকে একটু পড়ে নেবা, ঠিক আছে? স্ট্রিং এর সাথে তোমরা হচ্ছে এরেটা একটু দেখবা, এরে, ওকে? আর হচ্ছে ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, ডাটা স্ট্রাকচার। আচ্ছা, আমার লেখাটা তো খারাপ, তোমরা একটু বুঝো। ডাটা ইনফরমেশন, ডাটা স্ট্রাকচার, স্ট্রিং, এরে, তারপর হচ্ছে লজিক্যাল ডাটা। এই কয়েকটা টপিকের জন্য তোমরা প্রশ্ন দেখবা, এই কয়েকটা টপিক প্রশ্ন তোমরা সংক্ষিপ্ত করতে হবে, অর্থাৎ সংজ্ঞাটা পাইতেছো, তারপর হচ্ছে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে যে পার্থক্য ব্যাপারটা আছে সেটা পাইতেছো, ঠিক আছে? স্ট্রিং কাকে বলে উদাহরণ সহ স্ট্রিং এর সংজ্ঞা লেখো, বা এরে কাকে বলে বা উদাহরণ সহ এর সংজ্ঞা দাও। তারপর হচ্ছে লজিক্যাল ডাটা বলতে কি বোঝায় এই বিষয়টা হচ্ছে তোমরা দেখবা, ঠিক আছে? তারপর আসো ডাটা স্ট্রাকচারে যে বিভিন্ন অপারেশন গুলো আছে, ডাটা স্ট্রাকচারে কি বিভিন্ন অপারেশন, ডাটা স্ট্রাকচারে যে বিভিন্ন অপারেশন, ডাটা স্ট্রাকচারে বিভিন্ন, আচ্ছা এত বড় লিখতে আমার কষ্ট হবে। বিভিন্ন অপারেশন গুলো আমাদের হচ্ছে প্রথমত ট্রাভার্সিং আছে, ঠিক আছে? ট্রাভার্সিং, তারপর হচ্ছে তোমাদের সার্চিং, তারপর হচ্ছে তোমাদের যে ইনসার্টিং, ডিলিটিং, ঠিক আছে? মার্জিং। এই যে ডাটা স্ট্রাকচারের যে মূল মূল অপারেশন গুলো আছে এগুলার যে ব্যাখ্যা বা বর্ণনা দাও, আমি যেটা বলছিলাম ক্লাস শুরু করার সময়, তো এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, এটা শিখবা। তারপর তোমরা হচ্ছে লিনিয়ার হচ্ছে মানে ডাটা স্ট্রাকচার প্রকারভেদ, বিভিন্ন মানে ডাটা বিভিন্ন প্রকার, ডাটা স্ট্রাকচারে বিভিন্ন প্রকারভেদ সহ বর্ণনা করো, ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ বর্ণনা করো, যেটা প্রথম টপিক ছিল আমাদের আজকের ক্লাসে, তো সেটা দেখবা। তো এখান থেকে তোমাদের যদি শুধুমাত্র লিনিয়ার ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ বর্ণনা করতে বলে, সেটা কিন্তু তোমাদেরকে পারতে হবে, কারণ ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ যখন তুমি শিখলা, লিনিয়ার শিখলা, নন লিনিয়ার শিখলা। এখন শুধু যদি লিনিয়ার আসে তাহলে যদি না পারো এবং যদি বলো যে স্যার প্রশ্ন আপনি কি বললেন কমন আসে নাই, তাহলে কিন্তু আসলে সেটা গ্রহণযোগ্য না, মানার মতো না। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা হচ্ছে অ্যালগরিদম পড়বা, পিডিএল প্রোগ্রাম ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেটা আর কি, তারপর হচ্ছে সুডো কোড, অ্যালগরিদমের নোটেশন, তারপর হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে অ্যালগরিদমে একটা আদর্শ অ্যালগরিদমের যে বৈশিষ্ট্য সেটা দেখবা। আর দেখো এই যে তোমাদের বিশেষ যে গুরুত্বপূর্ণ টপিকটা সেটা হচ্ছে তিনটা সংখ্যার মাঝে ছোট সংখ্যা কিংবা বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট, যে কোনো একটা যদি সংক্ষিপ্ত আকারে আসে, যে কোনো একটা আসবে, আর রচনামূলক আসলে সাধারণত দুটো আসবে, অ্যালগরিদম আসবে প্লাস ফ্লোচার্ট আসবে। তিনটা সংখ্যার মাঝে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট তোমরা শিখে নিবা, ঠিক আছে? আর হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে সেটার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা শিখে নিবা, যেটা তোমাদের জাভাতে আসছিল সেটাই, ওকে? প্রোগ্রামের বিভিন্ন ধাপ সমূহ এগুলা দেখে নিতে পারো। তারপর রচনামূলক হিসেবে তোমরা হচ্ছে ওই যে আমাদের যে
ফ্লোচার্ট অঙ্কনের জন্য যে বিভিন্ন প্রকার প্রতীকগুলো ছিল সেগুলোর যে নাম এবং কাজ ছিল সেটা তোমরা একটু দেখবা। ওকে, আমি রচনামূলক গুলো একটু আবার ইয়ে করে বলছি। তারা তোমাদের যেটা বলেছিলাম যে লিনিয়ার অ্যারেকে কিভাবে মেমোরিতে উপস্থাপন করা যায় তার কৌশল বা পদ্ধতি বর্ণনা করো। লিনিয়ার অ্যারেকে কিভাবে মেমোরিতে উপস্থাপন করা হয় তার কৌশল বা পদ্ধতি ব্যাখ্যা করো, সেটা কিন্তু দেখছিলাম। তারপর তোমাদেরকে আরেকটা বিষয় বলি যে অ্যালগরিদম লেখার যে কমপ্লেক্সিটিটা, অ্যালগরিদমের যে কমপ্লেক্সিটিটা আছে, এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি ব্যাখ্যা করো বা বর্ণনা করো। এই জিনিসটা তোমরা শিখবা। এই জিনিসটা অবশ্যই তোমাদের আসবে, সংক্ষিপ্ত আকারে আসুক বা রচনামূলক আকারে আসুক, যেখানে আসুক তোমাদের এই টপিকটা আসবে, অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমরা হচ্ছে এই যে অ্যারেতে ডাটা সংযোজন বিয়োজন, তারপর হচ্ছে স্ট্যাকে ডাটা সংযোজন বিয়োজন এবং হচ্ছে কিউতে ডাটা সংযোজন বিয়োজন, এই বিশেষ টপিকগুলো দেখবা। এবং এই 6টা টপিক দেখলে তোমরা হচ্ছে 2টা টপিক 3টা টপিক 3টা টপিক কিন্তু অবশ্যই কমন পাবা। ঠিক আছে, তারপর হচ্ছে লিনিয়ার, এটা তো বললামই। ওকে, তারপর দেখো তোমাদের আরেকটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে তোমাদের যে অধ্যায়টা আছে, তোমরা হচ্ছে প্রিফিক্স নোটেশন এবং ইনফিক্স নোটেশনের তোমরা টপিক পড়ছিলে না? ওই যে এক্সপ্রেশন কনভারসেশনের প্রিফিক্স, হ্যাঁ, নোটেশনটা আর কি। ঠিক আছে, একটা নোটেশন তোমাদেরকে আসবে, একটা নোটেশনের ট্রান্সলেশন তোমাদের কি পরীক্ষায় আসবে, নোটেশন। প্রিফিক্স টু ইনফিক্স হইতে পারে, প্রিফিক্স টু ইনফিক্স হইতে পারে, বা ইনফিক্স টু প্রিফিক্স হইতে পারে, যেটা আমি তোমাদেরকে ক্লাসে হচ্ছে খুব সুন্দর করে বুঝাইছিলাম। ইনফিক্স টু প্রিফিক্স হইতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের ইনফিক্স প্রিফিক্স, পোস্টফিক্স। ঠিক আছে, তো এই নোটেশনটা তোমাদের, একটা নোটেশন তোমাদের কি কি পরীক্ষায় কিন্তু আসবে, দেখবা। ওকে, তারপর হচ্ছে স্ট্যাকে হচ্ছে ডাটা সংযোজন বিয়োজন, তো বলছি এটা। পুশ এবং পপের মাঝে পার্থক্য বিষয়টা। ওকে, আচ্ছা, তো দেখো আমি হচ্ছে ক্লাসে যে যে বিষয়গুলো বললাম আজকে, কিউতে ডাটা সংযোজন ও বিয়োজন পদ্ধতি, চিত্র সহ বর্ণনা, আমি কিন্তু চিত্রগুলো দিয়ে হচ্ছে রাখছিলাম। তো চিত্র সহ বর্ণনাগুলো তোমরা অর্থাৎ এই যে রচনামূলক প্রশ্নের জন্য যখন তোমরা শিখবা, তখন কিন্তু সেটার জন্য যে চিত্রগুলো কিন্তু বিশেষ কোনো বড় বা কঠিন কোনো ডায়াগ্রাম না, অন্যান্য সাবজেক্টে যেরকম ছিল সেরকম। তো এই চিত্রগুলো তোমরা দেখে নেবা, এবং চিত্রগুলো দিলে কিন্তু তুমি প্রশ্ন উল্লেখ থাকলে তো দিতেই হবে বাধ্যতামূলক, না থাকলে তুমি যদি না থাকলেও দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয় অ্যান্সারটা। তো তুমি স্কিপ করতে পারো না চাইলে, তবে দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং সেই ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার ফুল পাবা। তো এই কারণে বলি যে চিত্রগুলো তোমরা একটু দেখে যাবা। তো এই টপিকগুলা আমি হচ্ছে আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত যে যে টপিকগুলো দেখালাম সেগুলো দেখলে, প্লাস হচ্ছে আমি শেষে যে আহ, বিশেষ করে হচ্ছে কয়েকটা অধ্যায়ের যে সংক্ষিপ্ত যেগুলো আমার কাছে কনফার্ম ছিল আর কি, তো সেই বিশেষ বিষয়গুলো বলে দিলাম, সেগুলো একটু দেখে যা, তাহলে তোমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কমন পাবা। সংক্ষিপ্ত হতে সংক্ষিপ্ত আরো বিশেষ টপিক ছিল, তো সেটা দিলে অনেক বড় হয়ে যায় তো মনে করি। তো এখান থেকে আমাদের একটা জুম ক্লাসও হবে, তোমরা যারা আমাদের শিক্ষার্থী আসো তোমরা একটা জুম ক্লাসও পাবা, সেখানে আরো একটা হচ্ছে ওই সংক্ষিপ্ত হতে সংক্ষিপ্ত বিশেষ করে শর্ট বিষয়বস্তু দেওয়া হবে। তো ঠিক আছে, পড়তে থাকো। আজকে একটু রচনামূলক গুলো হচ্ছে কভার করো, এবং আমরা পরবর্তী একটা জুম ক্লাস যদি হচ্ছে সম্ভব হয়, বিশেষ আপডেট যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা জুম ক্লাস নিব, যেখানে আমরা সাজেশনটাকে আরো যেটা পাইছো সেটা আরো শর্ট করার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী পরীক্ষার আগে আরো একটা লাইভ ক্লাসে, অথবা দেখা হচ্ছে পরবর্তী আমাদের স্পেশাল যে জুম সাজেশন আপডেট ক্লাসটা আছে সেখানে।